দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে যখনই কথা হয় একটা জিনিস কিন্তু বারবার সামনে চলে আসে, আর সেটা হলো ধর্ম। এখানে ধর্ম আর রাজনীতি এমনভাবে জড়িয়ে আছে যে প্রায়শই তা থেকে উত্তেজনা আর সংঘাতের জন্ম হয়। চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল সম্পর্কের গোড়ার কথাটা বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? কেন এই অঞ্চলের দেশগুলোতে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করাটা এতটা কঠিন? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, বিশেষ করে ঔপনিবেশিক অতীতের দিকে। চলুন তাহলে এই জটিলতার গভীরে যাওয়া যাক। এই সমস্যার মূল শিকড়টা কিন্তু লুকিয়ে আছে ঔপনিবেশিক শাসনের সেই সময়টাতে, যেখান থেকেই এই অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যতের এক নতুন এবং জটিল অধ্যায় শুরু হয়েছিল। ঔপনিবেশিক শাসন থেকে দেশগুলো স্বাধীন তো হল, কিন্তু তার মানে এই না যে তারা তাদের পুরনো ব্যবস্থায় ফিরে যেতে পেরেছিল। সত্যি বলতে সেই সুযোগ আর ছিলই না, কারণ ঔপনিবেশিক অভিজ্ঞতা তাদের সমাজ আর অর্থনীতিকে এমনভাবে ওলটপালট করে দিয়েছিল যে সেখান থেকে ফেরাটা এক কথায় অসম্ভব ছিল। এই নতুন দেশগুলোকে তখন একটা মডেল গ্রহণ করতে হলো, যাকে আমরা বলি নেশন স্টেট বা জাতিরাষ্ট্র। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই ধারণাটা কিন্তু এই অঞ্চলের নিজস্ব ছিল না। এটা ছিল পুরোপুরি পশ্চিম থেকে আমদানি করা একটা মডেল, যা তাদের ইতিহাস আর অভিজ্ঞতা দিয়েই তৈরি হয়েছিল। ভাবুন তো, এই নতুন রাষ্ট্রগুলোর অবস্থাটা, তাদের ওপর চাপ ছিল দুই দিক থেকে। একদিকে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগ দিয়ে গোটা বিশ্বের কাছে নিজেদের প্রমাণ করতে হবে, আবার অন্যদিকে দেশের মানুষের কাছেও তো জবাবদিহি করতে হবে, কারণ তারা সাংবিধানিক গণতন্ত্র। এই যে একটা ডাবল প্রেশার, এর কারণেই তাদের অনেকটা বাধ্য হয়েই পশ্চিমা রাজনৈতিক কাঠামোটা গ্রহণ করতে হয়েছিল। আর ঠিক এখানেই আসল প্যাচটা লাগল। একদিকে কাগজে কলমে নেওয়া হলো পশ্চিমা ধর্মনিরপেক্ষতার আদর্শ, আর অন্যদিকে সমাজের ভেতরের বাস্তবতাটা ছিল একদম অন্যরকম, যেখানে মানুষের আসল পরিচয়টাই ছিল তার ধর্ম। পার্থক্যটা একবার দেখুন। আদর্শ বলছে রাষ্ট্র আর ধর্ম থাকবে আলাদা, আর নাগরিকত্ব হবে একজন ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাস্তবে কি ঘটল? বাস্তবে মানুষের ধর্মীয় পরিচয়টাই মুখ্য হয়ে উঠল, আর সেই পরিচয়ের ভিত্তিতেই মানুষ রাজনৈতিক অধিকারের জন্য সংগঠিত হতে শুরু করল। আর এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। আমরা যে সাম্প্রদায়িক পরিচয়ের কথা বলছি, এগুলো কিন্তু হাজার বছরের পুরনো কোনো ব্যাপার না। এর বেশিরভাগই তৈরি হয়েছিল ওই ঔপনিবেশিক আমলেই, আধুনিক রাজনীতির নানা সমীকরণে। আর সময়ের সাথে সাথে এটাই হয়ে উঠল অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার। তো এই যে আদর্শ আর বাস্তবের মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হলো, এর ফল কি হলো? চলুন দেখি এই টানাপোড়েন কিভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় বড় জাতীয় সংঘাতের জন্ম দিল। এই পরিস্থিতি থেকে প্রায়ই জন্ম নেয় এথনোক্রেসি নামের একটা ব্যবস্থা। এটা কি? এটা হলো এমন একটা রাজনৈতিক সিস্টেম যেখানে গণতন্ত্রের মুখোশের আড়ালে একটা নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষ বাকিদের চেয়ে বেশি ক্ষমতা আর সুযোগ সুবিধা ভোগ করে। এর উদাহরণ তো আমাদের চোখের সামনেই। শ্রীলঙ্কায় দেখুন বৌদ্ধ সিংহালি জাতীয়তাবাদ, ভারতে হিন্দুত্ব, আবার পাকিস্তান আর বাংলাদেশে রাজনৈতিক ইসলাম। সব ক্ষেত্রেই কিন্তু সংখ্যাগরিষ্ঠের ধর্মটাই রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন ধরুন শ্রীলঙ্কার কথা। সেখানকার রাজনৈতিক বৌদ্ধ ধর্ম যতটা মুসলিম বিরোধী, ততটা কিন্তু হিন্দু বিরোধী নয়। কেন? সমাজবিজ্ঞানীরা বলছেন এর কারণ হল হিন্দু আর বৌদ্ধদের মধ্যে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধন আছে। বুঝতেই পারছেন রাজনীতিটা কতটা জটিল। কিন্তু এই পুরো ছবিটা কি শুধুই সংঘাতের? সবসময় কি ধর্ম শুধুই বিভেদ তৈরি করে? না, একদমই না। এবার আমরা এই বড় বড় জাতীয় সংঘাতের আলোচনা থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট শহরের গল্প শুনব, যেখানে হিসাবটা কিন্তু একদম অন্যরকম। শহরটার নাম কনৌজ, ভারতের উত্তরপ্রদেশে। এখানকার গল্পটা আমাদের এই পুরো বিষয়টাকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করতে পারে। কনৌজের আসল শক্তিটা কি জানেন? ওখানকার আতর বা সুগন্ধির ব্যবসা। আর এই ব্যবসাই শহরের হিন্দু মুসলিম সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে রেখেছে। ব্যাপারটা কিন্তু সত্যিই অসাধারণ। আতরের ব্যবসাটা শুধু তাদের পেট চালায় না, এটা তাদের একটা অভিন্ন পরিচয়ও দিয়েছে। মানে এখানে অর্থনৈতিক নির্ভরতাটা এতই শক্তিশালী যে তা ধর্মীয় পরিচয়ের বিভেদকে ছাপিয়ে গেছে, আর এর একটা ইতিবাচক প্রভাব পড়েছে সেখানকার রাজনীতিতেও। কনৌজের এই উদাহরণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়, আর সেটা হলো সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখা। এটা বুঝতে পারলে পুরো ছবিটাই বদলে যেতে পারে। এখানেই সমাজবিজ্ঞানের মূল কথাটা চলে আসে।
বলা হয় যে কোনো সমাজতাত্ত্বিক বিশ্লেষণ শুরুই হওয়া উচিত প্রশ্নগুলোকে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে রেখে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, মানে ওপর থেকে কোনো থিওরি চাপিয়ে দেওয়া যাবে না। আমরা প্রায়ই শুনি, বিশেষ করে পশ্চিমা দৃষ্টিকোণ থেকে, যে ধর্ম নিয়ে রাজনীতি করাটা নাকি সমাজের একটা অপরিপক্কতা বা কয়েকজন চালাক নেতার কারসাজি। কিন্তু সমাজবিজ্ঞান বলছে এত সহজে উপসংহারে পৌঁছে গেলে আসল কারণটাই হারিয়ে যায়। এটা আসলে একটা অতি সরলীকরণ। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা কি? এটা ধর্মকে ভালো বা খারাপ বলে বিচার করে না, বরং ধর্মকে একটা স্বাভাবিক সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখে। এটা বোঝার চেষ্টা করে যে কেন ধর্ম মানুষের জীবনে, সমাজে আর রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে শুধু অজ্ঞতা বলে উড়িয়ে দেয় না। পাকিস্তানের উদাহরণটা নিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দেশটা তৈরি হয়েছে ইসলামের নামে। রাষ্ট্র সবসময় ইসলামকে ব্যবহার করে, অথচ নির্বাচনে কিন্তু ধর্মীয় দলগুলো সেভাবে কোনোদিনও ভালো ফল করতে পারে না। অদ্ভুত না ব্যাপারটা? কেন এমন হয়? এর সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং। পাকিস্তানের রাজনীতি আসলে ধর্মীয় আদর্শের চেয়েও অনেক বেশি চলে স্থানীয় প্রভাবশালী অভিজাতদের ইশারায়। তারা একটা পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। মানুষ ভোটের সময় আদর্শের থেকে বেশি দেখে কার কাছ থেকে কি সুবিধা পাবে। তার উপর বড় বড় রাজনৈতিক দলগুলোও তো এখন ধর্মকে ব্যবহার করে, ফলে আলাদা করে ধর্মীয় দলগুলোর আর কোনো আকর্ষণ থাকে না। তার মানে এখানকার সামাজিক কাঠামোটা আনুষ্ঠানিক ধর্মীয় রাজনীতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? কোনো সামাজিক বা রাজনৈতিক ঘটনাকে শুধু ওপর থেকে বিচার করলে হবে না, তার পেছনের ইতিহাস, তার ভেতরের সামাজিক কাঠামোটা বোঝা খুব জরুরি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। শুধু দক্ষিণ এশিয়া কেন, এই সমাজতাত্ত্বিক চশমাটা দিয়ে দেখলে বিশ্বের আর কোন কোন বড় সংঘাতের পেছনের আসল কারণটা হয়তো আমরা নতুন করে আবিষ্কার করতে পারব।